হিয়ারিং টা হচ্ছে ওটোটক্সিসিটি, ভেস্টিবুলার টক্সিসিটি হচ্ছে ভার্টাইগো, আর নেফ্রোটক্সিসিটি। আচ্ছা, অ্যামক্সিসিলিন ক্লোভুলিনিক অ্যাসিড বেটার অ্যাকশন তো হয়, কিন্তু এটা তো তোদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দাঁড়া, আমি কাকে জিজ্ঞেস করবো সে বল, অনেকদিন জিজ্ঞেস করা হয় না, তোদের পরীক্ষা এসে গেছে, বল। পারবে? পারবি না? তোর নামটা কি যেন ভুলে গেছিস? আলমগীর না? ভুলে গেছিস? আর তোর কি যেন নাম? আজিজ। আজিজ পারবি? হ্যাঁ হ্যাঁ, এই শোন, সবাই জিজ্ঞেস করলে যেন ভালো করে বলতে পারিস। হ্যাঁ, রিংটা যাতে ব্রেক কেন করতে পারছে না? না, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কথাটা ঠিক না। ও প্রেফারেন্সিয়ালি ডিস্ট্রয়েড হয়ে যায় বাই বিটা ল্যাকটাম, বিটা ল্যাকটামেজ এনজাইম। ওটারও কার্বন, ওটারও রিং আছে। আরেকজনকে দে, শঙ্খশুভ্রকে দে। আচ্ছা, সায়ানকে দে, বল। অ্যামক্সিসিলিন ক্লোভুলিনিক অ্যাসিডে কি ইন্টারঅ্যাকশন হয়? বেনিফিশিয়াল, ঠিক আছে। ফার্মাকোডাইনামিক ফার্মাকোকাইনেটিক বাদ দে, মেকানিজমটা কি হয় বল। আচ্ছা, সুচিত্রাকে দে, বল অ্যামক্সিসিলিন ক্লোভুলিনিক অ্যাসিড কি হয়? পারবি না? তাহলে ইয়েকে দে, কি জানো, সৃষ্টি। হ্যাঁ পারবি না, তুইও পারবি না। তোর নামটা কি জানো? সৌর্য, বল। পারবি না। মহারাষ্ট্রের কি জানো? পুনে, शार्दुल, पुणे ना? हाँ बोलो, तुम बोलो। तुमको भी नहीं पता? তোরা অ্যামক্সিসিলিন ক্লোভুলিনিক অ্যাসিডের ইন্টারঅ্যাকশন তো জানিস না, আগের দিন পড়িয়েছি তাও বলতে পারছিস না। সেজুতিকে দে, বল অ্যামক্সিসিলিন ক্লোভুলিনিক অ্যাসিড ইন্টারঅ্যাকশনটা কি হয়, মেকানিজমটা কি? তোরা এসিটা চালাসনি এখানে? হ্যাঁ, দুটোরই বিটা ল্যাকটাম রিং থাকে, তারপর কি হয়? ওটা মানে কোনটাকে? তার মানে ক্লোভুলিনিক অ্যাসিড gets preferentially destroyed with beta lactamase, so amoxicillin is spared and it can exhibit the antibiotic effects. এই সোনিয়াকে ডেকে নিয়ে আসতে, এসিটা চালায়নি কেন? ঠিক আছে। আচ্ছা, এ বল, তমজিৎ বল, অ্যান্টাসিড সুক্রালফেটের কি ইন্টারঅ্যাকশন হয়? কাজ করার জন্য অ্যাসিডিক পিএইচ এর দরকার কেন হয়? অ্যাসিডিক পিএইচ এ কি হয়? সুক্রালফেটটা পলিমারাইজ করে, করে কি করে? কোট করে। কাকে কোট করে? আলসার বেসকে। ভেরি গুড। আচ্ছা, তোর নামটা ভুলে গেলাম। হ্যাঁ, তাইবুর, তাইবুর, ওকে। অ্যাসপিরিন ওয়ারফারিনটা অনেক কঠিন, বাদ দে, অনেক কিছু বলতে হবে। তাও বল, অ্যাসপিরিন ওয়ারফারিন ইন্টারঅ্যাকশনে আউটকাম কি হয়? এসিটা চলছে না গো, জানি না তো ওরা। হ্যাঁ, অ্যাসপিরিন ওয়ারফারিন ইন্টারঅ্যাকশনের আউটকামটা কি হয়? বল, তোরা বল, সামনে বল। ব্লিডিং কি হয়? ব্লিডিং বেশি হয়। কেন হয় ব্লিডিং বেশি? তুই অ্যাসপিরিনটা ওয়ারফারিনকে, এটা একটা কারণ। আর আর itself both are bleeding agents, both causes bleeding, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে দে। তোর নামটা কি জানো? সায়ন। আচ্ছা, অ্যাটোবাসোলিন ফেনোফাইব্রেট কম্বিনেশনের কি এফেক্ট হয়? হ্যাঁ, কি পারবি না? আচ্ছা, ওকে দে। তোর নামটা কি জানো? হ্যাঁ, না, নাম নাম, হ্যাঁ, তোরা দুজনেই শঙ্কর শুক্ল। আচ্ছা,
অতি সংখ্যদ্বীপ। আচ্ছা, অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট পারবি? অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট ইন্টারঅ্যাকশন কি হয় পারবি? ওকে দে। আচ্ছা, তোর নামটা মনে পড়ছে কি জানো? হ্যাঁ, সারোয়ার। হ্যাঁ, অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট কি ইন্টারঅ্যাকশন হয় বল? পারবি না? ওকে দে। তোর নাম কি বল? শ্রীদীপ। শ্রীজীব। কি হয় ইন্টারঅ্যাকশন অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট? এই তোরা পারবি অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট? হ্যাঁ, কি ইন্টারঅ্যাকশন হয়? দুটো কি? আচ্ছা, অ্যাটোবাসিন কি বল? শ্রীদীপ, শ্রীদীপ, শ্রীজীব, অ্যাটোবাসিন কি জানিস না? হাইপোলিপিডেমিক ড্রাগ, হাইপোকোলেস্টেরলিমিক ড্রাগ, ঠিক আছে? স্ট্যাটিন। HMG কোই রিডাক্টাস ব্লাড এনজাইমকে ইনহিবিট করে কোলেস্টেরল লেভেল কমায়। আর ফেনোফাইব্রেট কি? হাইপো ট্রাইগ্লিসারিডেমিক ড্রাগ, ট্রাইগ্লিসারাইড কমায়। ট্রাইগ্লিসারাইড কি জানিস তো? না জানিস না? ট্রাইগ্লিসারাইড কি? কোলেস্টেরল কি? কোথায় থাকে? Where do we find triglyceride and cholesterol in the body? ব্রেনে? কোথায় পাকে বল? তো দুজনের মধ্যে যে পারবি বল। ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল কোথায় থাকে? ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল কোথায় থাকে? সিভিএ তে থাকে। সিভিএস এ কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভেতর থাকে, ব্লাডে থাকে। ব্লাড, ঠিক আছে, এটা ঠিক বলেছিস তো, ব্লাডে থাকে। ঠিক আছে, ওকে দে। তোর নামটা ভুলে গেলাম। হ্যাঁ, সমর্পিতা। অ্যাটোবাসিন ফেনোফাইব্রেট কম্বিনেশনে কি হয় বলতে পারবি কি? আচ্ছা, ওটা ওরা বললো র‍্যাপডোমায়োলিসিস হয়, মানে মাসল ব্রেকডাউন করে কম্বিনেশনটা। এমনিতে এটা বেনিফিশিয়াল কম্বিনেশন, ট্রিটমেন্টে ইউজ হয় যখন মিক্সড হাইপারলিপিডিমিয়া থাকে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড একসাথে বেশি থাকে। কম্বিনেশন ইউজ হলে বেশি দিন ধরে it leads to muscle breakdown and that can finally lead to acute renal failure বা এখন আমরা বলি acute kidney injury, কারণ মাসল পিগমেন্টটা গিয়ে কিডনিতে জমে যায়। স্বর্ণব, সেফোপেরাজিন ওয়ারফেরিনে কি ইন্টারঅ্যাকশন হয়? আউটকাম কি? হ্যাঁ, ওয়ারফেরিন ইজ আ অ্যান্টিকোয়াগুলেন্ট, নট অ্যান্টিপ্লেটলেট। ব্লিডিং এর চান্স বাড়ে, এটুকুই বল। কারণ সেফোপেরাজন অ্যান্টিবায়োটিকটা হাইপোপ্রোথ্রম্বিনিমিয়া করে, একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে কমিয়ে দেয়। আর ওয়ারফেরিন নিজে 4খানা ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে অ্যাক্টিভেশন থেকে। তার জন্য একটা কম্বাইন এফেক্টে ব্লিডিং এর চান্স বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকে আমরা 9 to 16 এগুলো ডিসকাস করব। তো এর মধ্যে নাম্বার 12 এ প্রথমে আসি, মেট্রোনিডাজল এন্ড ইথানল। It has been discussed in your practical or lecture, whatever. It must have been discussed already, and probably you are also given a question on this. দেখি মাইক্রোফোনটা দে। আর তুই বল, ইথানল এন্ড মেট্রোনিডাজলের ড্রাগ ইন্টারঅ্যাকশন কি হয় বল? অ্যালকোহল চ্যাপ্টারটা পড়েছিস কেউ? ওকে দে। তমজিৎ পড়াশোনা করে প্রচুর, তমজিৎকে দে, বল। ভেরি গুড। কি হয় ডাইসালফাম রিঅ্যাকশন এক্সপ্লেইন করতে পারবি? কেন হয়? হ্যাঁ, এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, ঠিক আছে, এখানে দে। তোর নামটা কি জানো? শুভ্রদীপ, সুপ্রতিম, সুপ্রতিম। আচ্ছা, ইথানল, ইথানল কি একটা অ্যালকোহল, অ্যালডিহাইড না অ্যাসিড? অ্যালকোহল। মাইক্রোফোনে বল। বেশ। ইথানল যদি খাওয়া হয় বডিতে গিয়ে ইট গেটস কনভার্টেড টু হোয়াট? অ্যালডিহাইড। কি অ্যালডিহাইড হয়? কি অ্যালডিহাইড হয়? ইথানল is converted to acetaldehyde. acetaldehyde থেকে ইথানল কোন এনজাইম করে? সূর্য, কোন এনজাইম করে ইথানল থেকে অ্যাসিটালডিহাইড?
কে? ভেরি গুড, পারলি এটা? জানিস তাহলে উত্তর দিচ্ছিস না কেন? আর অ্যালকোহল অ্যাসিটাইলডিহাইড থেকে অ্যাসিড নেক্সট অ্যাসিড কি তৈরি হয়? ভেরি গুড, সব জানে তো। কি এনজাইম দিয়ে হয়? হ্যাঁ, সাংঘাতিক ছেলে, পেছনে বসে তুই কি করছিস? তুই সামনে আয়, তুই আরো অ্যাক্টিভ পার্টিসিপেট কর, সব জানে। আচ্ছা এবার আমাকে বল, এই অ্যাসিটাইলডিহাইড আর অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে which is toxic to body? হ্যাঁ, কে কে বলছে অ্যাসিটিক অ্যাসিড? হাত তোল, কে কে বলছে অ্যাসিটিক অ্যাসিড? আরে হাত তোল না, কি আছে, আমি কি করব? কে কে বলছিস অ্যাসিটিক অ্যাসিড ইজ মোর টক্সিক দেন অ্যাসিটাইলডিহাইড? প্লিজ রেজ ইউর হ্যান্ডস। কে কে বলছিস অ্যাসিটাইলডিহাইড ইজ মোর টক্সিক দেন অ্যাসিটিক অ্যাসিড? রেজ ইউর হ্যান্ডস। ভেরি গুড, ঠিক আছে। তাহলে বাকিরা কানসে, তো তাহলে কানসে ম্যাক্সিমাম। নেক্সট হচ্ছে অ্যাসিটাইলডিহাইড ইজ মোর টক্সিক দেন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, হুইচ ইজ কারেক্ট। অ্যাসিটাইলডিহাইড ইজ মোর, আমাকে মাইক্রোফোনটা দে, তোর কাছে পরে আসছি। অ্যাসিটাইলডিহাইড ইজ more toxic than acetic acid. That is why acetaldehyde has to be rapidly converted to acetic acid by the enzyme aldehyde dehydrogenase. This is the metabolism of alcohol. Now, when a patient is being treated for alcoholism, chronic alcoholism, মানে the patient has been treated already for acute intoxication, মদ খেয়ে মাতাল হয়ে গেছিল যেটা, সেটাকে বলি আমরা acute intoxication, and patient has already been treated for acute intoxication. Now our responsibility is to help the patient so that the patient do not go back to addiction again. Acute intoxication has been managed. The symptoms of acute intoxication has been managed. Now, by various medications, we help the patient so that the patient can live without alcohol. Apart from that, we also want that not only we will help the patient to live without alcohol, if by chance, in spite of all help, the patient takes alcohol, then the patient should be punished. This is a punishment treatment, nothing else. And ideally, of course, the patient should be informed that you are being given a drug such that if you take alcohol in spite of all the therapies that you are going through, all the medicinal helps or pharmacological helps that you are getting, so that you do not revert back to alcoholism, and all the psychological therapies that you are receiving, in spite of that, if you again take alcohol, you will suffer from a severe reaction. The patient must be warned. You cannot give the medicine without warning the patient, so that the patient is cautious that if I am on all these medicines for alcoholism, chronic alcoholism, I should not take alcohol again. But even after being warned, if the patient takes, then what will happen? Basically, Disulfiram is a drug that is given to the patient as a part of treatment for chronic alcoholism. That drug, Disulfiram, is an inhibitor of aldehyde dehydrogenase. As I told you, acetaldehyde is more toxic. It is very toxic, whereas acetic acid is not toxic. And acetic acid is easily eliminated from the body in form of carbon dioxide and water. It breaks down into carbon dioxide and water and eliminated from the body. So, if by the help of a drug, this enzyme aldehyde dehydrogenase is inhibited, then what will happen? The level of acetaldehyde in the body will increase. Acetaldehyde is not being converted to acetic acid. Acetaldehyde ke acetic acid hote dicche na, disulfiram namo oshudha. So acetaldehyde level in the body rises. There is accumulation of acetaldehyde in the body, and that accumulation leads to toxicity. Ki hoy? Palpitation, nausea, vomiting, abdominal pain, and finally the patient may even collapse. There can be ultimately even cardiovascular collapse. So it is not only just a symptomatic punishment. If the patient consumes lot amount of alcohol, the patient may even die. So this therapy has a double-edged sword, remember. In order to prevent the patient from reverting back to alcohol, you can even put the life of patient in danger. So
if disulfiram is used, not only patient has to be counseled, but also you have to judge whether this is the right patient to give. সবার তো সেলফ কন্ট্রোল একরকম হয় না, ফিয়ার ফ্যাক্টর একরকম হয় না। এরকম পেশেন্ট যে আলটিমেটলি কথা শুনবে না, বলছে এখন শুনবো, যদি তোর জাজমেন্ট করে মনে হয় একে দেওয়ার রিস্ক কি, ইউ শুড অ্যাভয়েড ইট। দিস ইজ ডাইসালফিরাম। অ্যাসিড অ্যালডিহাইড লেভেল বডিতে বাড়িয়ে দেয় ইফ সামওয়ান টেকস অ্যালকোহল, ঠিক আছে? সো a patient is not will not go back to alcohol again because of this severe reactions. একবার যদি হয়ে যায় সে আর অ্যালকোহল খাবে না, another treatment কন্টিনিউ করবে না। কালকে একটা পেশেন্ট, জাস্ট কালকে সানডে একটা পেশেন্ট এরকম পেয়েছিলাম, তার ক্রনিক অ্যালকোহলিজমের ট্রিটমেন্ট হচ্ছিল, এসেছিল, এখন এসছে আমার কাছে অন্য কারণে। ও বলছে মদ ছাড়া আমি থাকতে পারি না, তার কারণটা হচ্ছে ওর মদের দোকান আছে। বলছে মদের দোকানের যে মদের গন্ধটা নাকে আসে ওটা ও টিকতে পারে না, দুটো খেয়ে নিলে ঠিক আছে। তো ওই লজিকে ও মোটামুটি বোতলের বোতল সারাদিন ধরে সাঁটায়। আমি বললাম কি প্রচুর খাওয়া হয়? বলছে প্রচুর খেলে আর বিক্রি করবো কি করে, সব তো নিজেই খেয়ে নেবো। প্রচুর খাই না, অল্প খাই, কিন্তু সারাক্ষণই খেয়ে থাকি। তাই বললাম যে ছাড়তে চান কি? বলছে ছাড়তে পারলে খুব ভালো হয়। বললাম তাহলে থেরাপির মধ্যে ঢুকতে হবে। না, ওটা আমি করবো না, আমি মরে যাচ্ছিলাম। ওই জিনিস ওর হয়েছিল। ডাইসালফিরাম ইন অল প্রবাবিলিটি ওকে দেওয়া হচ্ছিল অ্যালং উইথ আদার মেডিকেশনস। ওই একদিন গিয়ে গন্ধ লেগেছে, খেয়ে নিয়েছে, মাঝরাতে এরকম সিভিয়ার রিয়াকশন হয়েছে, হি ওয়াজ অলমোস্ট ডাইং, কার্ডিওভাস্কুলার কোল্যাপস হয়ে যাচ্ছিল কোনো রকমে। আর সব ডাইসালফিরাম রিয়াকশন যদি হয় সেটাকে ঠিক করার মেডিসিন বল বা অ্যাভেলেবেল নলেজ বল যেখানে সেখানে এমার্জেন্সি থাকবে না বড় জায়গা ছাড়া, ঠিক আছে? তো খুব সাফারিং হয়েছে। বলে আমি মদ খাবো, মদ ছাড়ার চেষ্টা করতে পারি, কিন্তু ওষুধ কিছু খাবো না, এতটাই ভয় পেয়ে গেছে। তো আইদার দ্য পেশেন্ট উইল নট টেক অ্যালকোহল অর দ্য পেশেন্ট উইল নট টেক এনি মেডিসিন ফর লিভিং অ্যালকোহল। এতটাই সিভিয়ার রিয়াকশন হয় ডাইসালফিরাম। And metronidazole is a drug that has disulfiram like action. So if a patient is being treated with metronidazole and that patient is a chronic alcoholic, that patient must be counseled that while you are on this drug, please don't take alcohol. Metronidazole দিয়ে তো অ্যালকোহল ছাড়ানো হেল্প করা হয় না, বাট আইডিয়াল কেস সিনারিও এটাই হতে পারে। a chronic alcoholic is has been advised metronidazole for some other indication, for some infection related indication. সেইখানে that patient should be counseled that don't take alcohol for the time period of when you are in under treatment, when you are being treated with metronidazole. But remember, metronidazole কিন্তু ওইরকম প্র্যাকটিক্যালি ওইরকম সাংঘাতিক ডাইসালফিরাম রিয়াকশন হয় না যতটা অ্যাকচুয়াল ড্রাগ ডাইসালফিরাম দিয়ে হয়। metronidazole হয় না, কিছুটা ডাইসালফিরাম লাইক এফেক্ট আছে। Remarks: metronidazole during metronidazole therapy ethanol should be avoided, and result of interaction precipitation of disulfiram reaction, nausea, vomiting, abdominal cramps, এই কার্ডিওভাস্কুলার কোল্যাপস বলছি না বারবার, হাইপোটেনশন হয়ে যায়, ये কার্ডিওভাস্কুলার কোল্যাপস হয়ে যায়। আচ্ছা, and this is a pharmacokinetic interaction. Why? Because I have told you absorption, distribution, metabolism, elimination, এই চারটে স্টেপে যদি একটা ড্রাগ আরেকটা ড্রাগকে ডিস্টার্ব করে, that is a pharmacokinetic interaction. তো এখানে কোন স্টেপে ডিস্টার্ব করছে? মেটাবলিজম। This we had discussed last day. Now, imipenem, cilastatin. What is imipenem? Imipenem is an antibiotic, a carbapenem antibiotic, a very highly efficacious antibiotic. It has very good spectrum of action, ঠিক আছে, very high end antibiotic. কিন্তু imipenem একটা প্রবলেম আছে। when imipenem is used singly, একা যখন ইউজ করা হয়, it gets very rapidly metabolized in the kidney, ঠিক আছে, very rapidly metabolized by an enzyme called dihydropeptidase 1, ঠিক আছে। this enzyme dihydropeptidase 1 enzyme, this enzyme in the kidney rapidly metabolizes imipenem. So the duration of action of imipenem becomes very low, very less, almost so less that it becomes difficult to be used
practically in a clinical scenario. একটু পরে পরে দেওয়া যায় না ওইভাবে, dosing becomes very difficult and inconvenient. That's why imipenem is used in combination with an substance called cilastatin. Cilastatin basically is nothing but an inhibitor of the enzyme dehydropeptidase. Okay, dehydropeptidase 1 enzyme is inhibited by cilastatin. That is the enzyme which was rapidly metabolizing imipenem. If that enzyme is inhibited by a substance, naturally the duration of action of imipenem will increase. It will stay for longer period in the body of the patient, and you can have a convenient dosing. That's why imipenem is always used in combination with cilastatin. Imipenem and cilastatin combination, and this is a type of pharmacokinetic drug interaction because metabolism of one drug is being disturbed by the other. ঠিক আছে? Insulin and glimepiride. Glimepiride কি? সুপ্রতীপ, তাই তো? বল, glimepiride কি? What is glimepiride? কি দিয়েছে? বল, what is glimepiride? oral hypoglycemic drug. এটা আগের টার্মিনোলজি, nowadays it is said oral anti-diabetic agents. আগে বলা হতো মুখে যে ওষুধগুলো খাওয়া হয় oral hypoglycemic drugs, but now we say oral anti-diabetic agents. Why? Because all oral anti-diabetic agents are not hypoglycemic. অনেক ওষুধ এখন আছে যেগুলো hypoglycemic নয়, but oral hypoglycemic বলে তোর লেভেলে ঠিক আছে. So glimepiride is an oral hypoglycemic or oral anti-diabetic agent. So if glimepiride is used with insulin, what type of interaction you expect? What type of outcome you expect? সুপ্রদীপ বলতে পারবি? ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কি করে? ব্লাড গ্লুকোজ লেভেল কি করে? কমিয়ে দেয়। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল কি করে? হ্যাঁ, কমিয়ে দেয়। তাহলে if insulin and glimepiride are used together, what can happen to the blood glucose level or blood sugar? There can be severe hypoglycemia because both are hypoglycemic agents. আর বিশেষ করে among all the oral anti-diabetic drugs, the highest level of hypoglycemic action is exhibited by sulfonylureas. তুই বুঝেছিস? জিজ্ঞেস করলে পারবি তো? sulfonylureas, ঠিক আছে? sulfonylureaর মধ্যে glimepiride পড়ে। They have the highest hypoglycemic effect. কেন? They are insulin secretagogues. They secrete insulin. Or directly গিয়ে they stimulate the pancreas to secrete insulin from the beta cells. And you are giving insulin from outside. So when you give insulin and a strong hypoglycemic agent or an agent, oral anti-diabetic agent with strong hypoglycemic action like glimepiride, both of them can reduce the blood sugar level together. So there is chance of severe hypoglycemia. So whenever, first is you should avoid this combination, and second is whenever you are using this combination, you have to be careful. Always remember, আমাদের blood sugar control করতে গেলে for a particular patient, whatever is the optimal level of blood sugar, we have to try and achieve it. And in order to achieve that optimal level of blood sugar, actually the thing is not blood sugar, what we measure is actually plasma glucose. Scientifically we should say the right thing, plasma glucose, but colloquially we always say blood sugar. তো সেটাই বলছি, we are accustomed to it. আমি যদি পেশেন্টকে কালকে থেকে বলতে শুরু করি আপনার প্লাজমা গ্লুকোজ রিপোর্টটা, পেশেন্ট খুব অবাক হয়ে যাবে। ব্লাড সুগার অভ্যাসটাই থাকুক, বাট রিমেম্বার what we actually see is plasma glucose. So we have to achieve an optimum level of blood sugar level for a patient whom we are treating. তার জন্য আমার ইনসুলিন দিতে হবে, তার জন্য আমার যে কোনো ওষুধ ইনসুলিনের সঙ্গে অ্যাড করতে হবে, আমাদের করতে হবে। এভরিথিং ইজ প্রেজেন্ট যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, if there is no specific contraindication for any particular drug, we have to use all types of permutation and combination so that we can achieve a glycemic control. এবং glycemic control for every patient is different. Remember,
একটা পেশেন্ট যার লাইফ এক্সপেক্টেন্সি আর 5 to 10 ইয়ার্স, আরেকটা পেশেন্ট যার লাইফ এক্সপেক্টেন্সি 50 to 60 ইয়ার্স, দুজনের বা 40 to 50 ইয়ার্স, দুজনের কিন্তু গ্লাইসেমিক লেভেল টার্গেট আমাদের এক থাকবে না, ঠিক আছে? আচ্ছা, বা যার ধর কোমরবিডিটি আছে ইন ফর্ম অফ সিভিয়ার করোনারি আর্টারি ডিজিজ, তার ক্ষেত্রে আমাদের টার্গেট এক থাকবে না। এগুলো কারণ আছে, এগুলো স্টাডি দিয়ে হয়েছে, মানে স্টাডি করে দেখা হয়েছে কোন টার্গেট থাকলে বেটার, সেই হিসেবে এই জায়গাগুলো এসছে। তো আমাদের যে কম্বিনেশন দরকার ইউজ করতে হবে, কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে দেখতে হবে দ্য পেশেন্ট শুড নট সাফার ফ্রম হাইপোগ্লাইসেমিয়া, বিকজ দ্য ড্যামেজ ফ্রম ওয়ান এপিসোড অফ হাইপোগ্লাইসেমিয়া, একটা হাইপোগ্লাইসেমিয়ার এপিসোড যদি হয়, মানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে গিয়ে যদি সুগার ফল করে যায়, ওয়ান এপিসোড অফ হাইপোগ্লাইসেমিয়া কজেস ড্যামেজ ইকুইভ্যালেন্ট টু আ প্রলং পিরিয়ড অফ হাইপারগ্লাইসেমিয়া। অনেক দিন ধরে সুগার খুব বেশি থাকার ক্ষতি 5 মিনিটে হয়ে যায়। Hypoglycemia is very dangerous, so we have to try and achieve euglycemia, but we have to be very careful so that we can avoid hypoglycemia. That is very important in treatment of diabetes. Hypoglycemia should be avoided. That is the first point. So when we are using insulin and glimepiride together, patient has to be very cautious. Time e খাওয়া, hypoglycemia mild symptoms হলে টেস্ট করে ডাক্তারকে কনসাল্ট করে ডোজ মডিফিকেশন করা, আরো কিছু ইনস্ট্রাকশন। তাহলে ইনসুলিন এন্ড গ্লিমেপিরাইড, ইটস আ ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশন। কারণ কি, অ্যাজ আই টোল্ড ইউ, মেকানিজম অফ অ্যাকশন এন্ড এন এক্সটেনশন অফ মেকানিজম অফ অ্যাকশন ইজ সাইড এফেক্ট। সাইড এফেক্ট আর মেকানিজম অফ অ্যাকশন বা ক্লিনিক্যাল এফেক্ট রিলেটেড যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, সেগুলো হচ্ছে ফার্মাকোডাইনামিক। এখানে কোনো অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এলিমিনেশন অফ ওয়ান ড্রাগ ইজ নট বিং অ্যাফেক্টেড বাই দি আদার। তাহলে ইনসুলিন এন্ড গ্লিমেপিরাইড যেটা ডিসকাস করলাম, so what is the result of interaction? Increased risk of blood sugar, increased risk of blood sugar lowering. Combination may cause hypoglycemic episode. সবাই বুঝেছিস কেন? আর remarks, close monitoring of blood glucose should be done if taken together. If blood sugar lowering is not adequate with either of the agent, as monotherapy can be combined with normoglycemic agent like metformin. মানে যখন শুধু ইনসুলিন দিয়ে হচ্ছে না বা শুধু সালফেনিল দিয়ে হচ্ছে না, first try other agents, less hypoglycemic agents. তাও না হলে finally we can use this combination, but we have to be very careful. বারে বারে খেতে হবে, অল্প অল্প করে বারে বারে খেতে হবে। এটা হচ্ছে ডায়াবেটিসের খাবার মেইন ব্যাপার। চিনি খাবো না, মিষ্টি খাবো না, এভরিথিং ইজ ওকে, এইগুলো সবাই জানে, বাট দ্য মেইন থিং, এইগুলো না খাওয়ার সমানই ইম্পর্টেন্ট হচ্ছে স্মল ফ্রিকুয়েন্ট মিলস। এই ব্যাপারটা কিন্তু ডাক্তাররা সবসময় ভালো করে বলে দেয় না, পেশেন্টরা বোঝে, ঠিক আছে? চিনি খেলাম না, মিষ্টি খেলাম না, সব মেনটেন করলাম, ওষুধ খেয়ে সকালে ব্রেকফাস্ট খেলাম, 6 ঘন্টা বাদে লাঞ্চ খেলাম, প্রত্যেক দিন লাঞ্চের 1 ঘন্টা আগে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। 7 স্মল মিলস, আমি আমার পেশেন্টদেরকে বলি, ডিভাইড ইউর এন্টায়ার ডে ইনটু 7 স্মল মিলস, ঠিক আছে? নেক্সট হচ্ছে isoniazid and pyridoxine. We'll come to it. What is isoniazid? বল। ঘুমোচ্ছিলি? What is isoniazid? মাইক্রোফোন না ধর, এই তোর নামটা কি হবে? সোম শুভ্র। বল, what is isoniazid? হ্যাঁ, ওকে দে। এই তোর নামটা ভুলে গেলাম, কি জানো? অনেকবার জিজ্ঞেস করি। হ্যাঁ, সুচরিতা, বল, what is isoniazid? কি ওষুধ সেটা বল? অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আইসোনিয়াজিড ইজ আ বল অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আর পাইরিডক্সিন কি? পাইরিডক্সিন হচ্ছে সহজ ভাষায় ভিটামিন B6, একটা বি কমপ্লেক্স, হ্যাঁ, গ্রুপে একটা ভিটামিন B6। কি হয় আইসোনিয়াজিড ইজ, যা বলতে পারবি দুটো একসাথে, আইসোনিয়াজিড আর পাইরিডক্সিন ইন্টারঅ্যাকশন কিছু বলতে পারবি? এনি আইডিয়া? ওকে দে, নামটা বল। হ্যাঁ, নামটা বল তো। হ্যাঁ, সোমদীপ। আচ্ছা সোমদীপ, তুই বল যে টিবির প্রেসক্রিপশন তোদের করানো হয়েছে তো? আচ্ছা, তোদের ক্লাস কবে অবধি বলতো?
ঠিক আছে। এখন তো লিখতে দেয় না পরীক্ষায় ওইভাবে। আচ্ছা ঠিক আছে, টিভিতে হ্যাঁ পরীক্ষার প্র্যাকটিক্যালে যেরকম তোদের সেমিস্টারে যেভাবে দেখিস ওইভাবেই হবে, 6খানা পেপার 6খানা টেবিল থাকবে, তাতে ডাইরেক্ট প্রেসক্রিপশন এখন আর সেভাবে লিখতে দেওয়া হয় না। আগে আমাদের সময়টা থাকতো, লগ বুকে তোদের আছে, লগ বুক তো তোরা লিখবি দেখে, লগ বুকে দেখবি একটা চ্যাপ্টার আছে প্রেসক্রিপশন রাইটিং, 8টা না 10টা ক্লিনিক্যাল কন্ডিশনের প্রেসক্রিপশন আছে, ঠিক আছে, ওটা লিখে নিবি। ওর মধ্যে একটা টিবির প্রেসক্রিপশন আছে, ড্রাগ সেন্সিটিভ টিবি, যেটা ড্রাগ রেজিস্ট্যান্ট নয়, ড্রাগ সেন্সিটিভ, ফার্স্ট লাইন ড্রাগস দিয়ে যাদের ট্রিটমেন্ট করা হয়, আইসোনিয়াজিড, রিফাম্পিন, পাইরিডক্সিনামাইড আর ইথামবিউটল, এই 4টে দিয়ে যাদের ট্রিটমেন্ট করা হয়। এর মধ্যে এই যে ফার্স্ট লাইন ড্রাগ দিয়ে যে ট্রিটমেন্ট করছি, ড্রাগ সেন্সিটিভ টিবি, এইসব পেশেন্টদের অনেক ক্ষেত্রেই অ্যাকচুয়ালি প্রেসক্রিপশনেই, আগে আমরা যখন প্রেসক্রিপশন লিখতাম, প্রেসক্রিপশনে 4টে ওষুধ লেখার পরে নিচে লিখতে হয় পাইরিডক্সিন, ভিটামিন B6, ঠিক আছে, ভিটামিন B6 ও রেগুলার বেসিসে কো প্রেসক্রাইব করা হয়। কেন? ইউরিন দিয়ে বেরিয়ে কি 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 ডেফিসিয়েন্সি বল? কোনটা B6? B6 ইউরিন দিয়ে বেরিয়ে যায়, হ্যাঁ বেরিয়ে যায়, আমি মানছি, কিন্তু কেন হয় এটা, কোন ওষুধের জন্য এটা হচ্ছে? দেখ, B6 ইজ পাইরিডক্সিন, ঠিক আছে, দে ড্রাগ ইন্টারঅ্যাকশন কিন্তু একটা টেবিলে তোদের থাকতে পারে, লিখতে দেওয়া হবে, রাইট ডাউন দ্য ড্রাগ ইন্টারঅ্যাকশন বিটুইন দিস টু, এটা থাকতে পারে। তো কি বলছিলাম, হ্যাঁ B6 is pyridoxine, right? That is a vitamin, one of the vitamin B complex. Now, pyridoxine acts actually in the body, acts as a cofactor of various biochemical reactions, that lead to formation of neurotransmitters and substances required for myelin sheath formation of nerve, ঠিক আছে। তাহলে ভিটামিন B6 in the body is required for the nervous system, for neurotransmitters of the nervous system, for myelin sheath of the nervous in the nervous system, B6 লাগে। আইসোনিয়াজিড কি করে? আইসোনিয়াজিড প্রথম হচ্ছে when B6 is utilized in the body as a cofactor, B6 has to be converted into, B6 is pyridoxine, that B6 by the enzyme pyridoxine kinase or pyridoxal kinase, ঠিক আছে, that is converted into pyridoxal phosphate, ঠিক আছে। তো pyridoxal kinase বা pyridoxine kinase enzyme দিয়ে pyridoxine or B6 is converted into pyridoxal phosphate। এই পাইরিডক্সাল ফসফেটটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, যেটা নার্ভাস সিস্টেমে লাগে। আইসোনিয়াজিড কি করে? আইসোনিয়াজিড দুটো জিনিস করে। প্রথমত, আইসোনিয়াজিড একটা বাই প্রোডাক্ট তৈরি করে, বডিতে, হাইড্রাজোন বলে। আইসোনিয়াজিড হাইড্রাজোন, এটা হাইড্রাজোন বাই প্রোডাক্ট তৈরি করে। দ্যাট বাই প্রোডাক্ট inhibits this pyridoxal kinase enzyme and prevents formation of pyridoxal phosphate, which is the active form of B6. তাহলে এই anti-tubercular drug isoniazid in the body forms a hydrazone compound that inhibits the enzyme pyridoxal kinase to form pyridoxal phosphate. Thus it produces pyridoxal phosphate which is required in the nervous system. এইটা একটা জিনিস আইসোনিয়াজিড করে। আর কি করে? আইসোনিয়াজিড itself also reacts with pyridoxine. এক তো পাইরিডক্সিনকে অ্যাক্টিভেট করতে দিচ্ছে না, আইসোনিয়াজিড পাইরিডক্সিনকে অ্যাক্টিভেট হতে দিচ্ছে না ভালো রকম, মানে ঝামেলা করছে অ্যাক্টিভেট হওয়ায়। সেকেন্ড, ও নিজে কিছু পাইরিডক্সিনের সঙ্গে রিঅ্যাক্ট করে কিছু পাইরিডক্সিনকে ইউজ করে নেয়। It itself eats up some pyridoxine and whatever is left
also prevents that to be converted to active form. Thus, isoniazid leads to a relative deficiency. Actual deficiency নেই, বডিতে actually there is lot of pyridoxine, but because of isoniazid, whatever pyridoxine is available in the body cannot be utilized. কিছু pyridoxine খেয়ে নিল, কিছু activate হতে পারলো না. As a result, what happens? There is a deficiency of pyridoxine in the body. আর pyridoxine deficiency হলে কি হবে? Nervous system এর problem হবে, because it is required for functioning of nervous system, neurotransmitters and myelin sheath formation. So there are symptoms like neuropathic symptoms like tingling, burning sensation, pain, cramps, etc. in the peripheries. That is peripheral neuropathy হয়. To prevent this, patients getting isoniazid as an anti-tubercular drug অনেকদিন ধরে চলে, 6 মাস ধরে চলে, তাদেরকে co-prescribe করা হয় pyridoxine even before the actual side effect occur, that is not side effect, the deficiency symptoms occur, pyridoxine দেওয়া হয়. ঠিক আছে, বুঝতে পেরেছিস কেন দেওয়া হয়? It is a pharmacodynamic drug interaction. আর এই যে মেকানিজম বাদ দিয়ে বলে দিলাম, combination with pyridoxine prevents development of isoniazid induced peripheral neuritis and convulsion. Ultimately, যদি severe deficiency হয়ে যায় pyridoxine, it also leads to seizures, convulsions. ঠিক আছে? So, when you are treating a patient with isoniazid, pyridoxine supplementation is necessary. Long term treatment, বিশেষ করে টিবির ক্ষেত্রে এটা করা হয়. ঠিক আছে? রেগুলার pyridoxine supplementation করতে হয়, 10 to 50 মিলিগ্রাম, ওই একটা মাঝামাঝি ডোজ. ঠিক আছে, এটা ডিসকাস হয়ে গেছে. 13, আচ্ছা ঠিক আছে. প্রোপ্রানোলল ইনসুলিন, বল কে বলবে? এটা তো ওরা বল, নে নামটা ভুলে গেছি. হ্যাঁ, ত্রিশা বল, প্রোপ্রানোলল কি? হোয়াট ইজ প্রোপ্রানোলল? হ্যাঁ, কিরম বিটা ব্লকার? নন সিলেক্টিভ বিটা ব্লকার, মানে অল টাইপস অফ বিটা রিসেপ্টরস কে ইনহিবিট করে. ইনসুলিন, ঠিক আছে, আ পেশেন্ট অফ ডায়াবেটিস ইজ অন ইনসুলিন থেরাপি. ঠিক আছে, একে কি আমি প্রোপ্রানোলল দেব? একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার দেব? কেন দেব না? ইনসুলিন তো ইনসুলিন, ও বিটা সেলের কি হলো বলতে পারিস কেউ? একটা বল. হ্যাঁ, সৌভিক, হ্যাঁ বল. স্যার আসলে মানে যখন ইনসুলিনের জন্য হাইপোগ্লাইসেমিয়া হয়, তো স্যার যদি আমরা বিটা রিসেপ্টরকে ব্লক করে দিই তাহলে ওয়ার্নিং সিম্পটমসগুলো পাস করে দিই. ভেরি গুড, স্যার মানে আমরা জানতে পারবো এইটা একটা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট. দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট. এছাড়া হালকা দুটো কারণ আছে, বাট দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট. এটা বলে নিই তারপর শোন. এই যে বললাম, one episode of hypoglycemia should be avoided. ঠিক আছে, কারণ হাইপোগ্লাইসেমিয়া ইজ ভেরি ডেঞ্জারাস. এবার হাইপোগ্লাইসেমিয়া তো লেভেল আছে, যখন ইনিশিয়ালি হাইপোগ্লাইসেমিয়া স্টার্ট হচ্ছে, মাইল্ড ফর্মে আছে, তখন কারেক্টিভ মেজার্স যদি নেওয়া হয়, মানে কিছু খেয়ে নেওয়া হলো, টেক ফুড অর ইউ টেক সুইটস, ঠিক আছে, চিনি মানে কেন সুগার খেলি বা গ্লুকোজ খেলি, তাহলে হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট হয়ে যায়. এবার তাহলে হাইপোগ্লাইসেমিয়ার ফার্স্ট স্টেজে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট ইউ আর হ্যাভিং হাইপোগ্লাইসেমিয়া. দ্য পেশেন্ট হ্যাজ টু আইডেন্টিফাই, only the patient can identify from the symptoms, and the patient has to take adequate measures. মানে either you have, if your food is ready at hand, you take food, or you can take glucose, or you can take lozenges, sugar. বা যারা ঘুরে ঘুরে বেড়ায়, চাকরি বাকরি করে, সবাই কাজকর্ম করে, তারা তো হুট করে চিনি খাওয়া সবসময় পায় না. So I personally advise to keep 4-5 big lozenges at hand. So if suddenly there is symptom of hypoglycemia, so that they can take the lozenge. ঠিক আছে, but anything can be taken.
ক্যাডবেরি লজেন্স হোয়াটএভার, মানে মিষ্টি কিছু খেতে হবে অ্যাজ আ সোর্স অফ গ্লুকোজ। কিন্তু তা তো তখন হবে যখন সে আইডেন্টিফাই করতে পারবে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তাহলে তার যে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে আইডেন্টিফাই করবে কি করে? উইথ দ্য সিমটমস। হোয়াট আর দ্য সিমটমস? দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাঙ্গার, প্রচুর খিদে পাবে। দ্য সেকেন্ড ইজ সোয়েটিং। দ্য থার্ড ইজ প্যালপিটেশন, হার্টবিট বেড়ে যাবে, ইউ ক্যান ফিল দ্য বাউন্সিং হার্টবিট। And the fourth is tremor. All these are symptoms of adrenergic system. Adrenergic system যখন over stimulated হয় তখন এই symptom গুলো আসে। So when there is hypoglycemia, basically catecholamine level rises, adrenergic system gets activated and these symptoms come. কেন আসে? এক হচ্ছে when the adrenergic system gets activated, catecholamine level rises, blood sugar rises. So it's a compensatory mechanism. ওরা hepatic glycogenolysis করে। Whatever glycogen is stored in liver, the catecholamines break down that glycogen and form some glucose. ঠিক আছে? যাতে the falling sugar level can be managed. ঠিক আছে? বুঝলি? hepatic glycogenolysis করে। প্লাস এই যে সিমটমস গুলো তৈরি করে, ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, সোয়েটিং, হাঙ্গার, it is telling the patient that you immediately take precaution as a defensive mechanism. হয়ে গেল? তো এইবারে যদি আমরা propranolol দিই একটা পেশেন্ট who is on insulin, remember insulin causes most severe form of hypoglycemia. কারণ আমরা বাকি যে হাইপোগ্লাইসেমিক ড্রাগস আছে, কিছু ড্রাগস আছে they do not cause hypoglycemia, কিছু ড্রাগস আছে যে cause hypoglycemia, সুগার ফল করিয়ে দেয়। হ্যাঁ, ওটা একটা কম্বিনেশন অফ ইনসুলিন, প্রিমিক্স ইনসুলিন বলে। শর্ট অ্যাক্টিং ইনসুলিন আর লং অ্যাক্টিং ইনসুলিন একটা কম্বিনেশন। হিউম্যান অ্যাক্ট্রোপিড হচ্ছে শর্ট অ্যাক্টিং আর 30-70 হচ্ছে মিক্সড, 30-70 হচ্ছে মিক্স। ঠিক আছে? এইবারে কোথায় ছিলাম আমি? হ্যাঁ, এইবারে তোর ইনসুলিন মনে রাখবে হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ হাইয়েস্ট ডিগ্রি অফ হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, মোস্ট সিভিয়ার ফর্ম অফ হাইপোগ্লাইসেমিয়া। কেন? কারণ বাকি যে ওরাল ড্রাগস গুলো যারা হাইপোগ্লাইসেমিয়া করে, দে ইউজ বডি টু রিডিউস ব্লাড সুগার লেভেল, মানে তাদের যে ইনসুলিন সিক্রিশন তারা প্যানক্রিয়াস থেকে করে, দে কজ ইনসুলিন সিক্রিশন ফ্রম প্যানক্রিয়াস, দে হ্যাভ সাম রিলেশন উইথ দ্য ফুড দ্যাট ইজ বিং টেকেন। ঠিক আছে? শরীরে কতটা খাবার আছে তার সাথে একটা কিছুটা হলেও, কেউ ভালো ব্যালেন্স মেনটেন করে, কেউ অত ভালো ব্যালেন্স মেনটেন করে না, বাট কিছুটা ব্যালেন্স মেনটেন করে। বডি একটা ম্যানেজিং রোলে থাকে, বাট when you are giving insulin from outside, the managing power of the body is completely gone. তুই একটা সিম্পল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, প্যানক্রিয়াসকে ইউজ করছে না ইনসুলিন, ডাইরেক্ট ব্লাডে যাচ্ছে, গিয়ে ব্লাড সুগার কমিয়ে দিচ্ছে, বডিকে জিজ্ঞেসই করছে না যে আমার কাজ কতটা করা দরকার, বডির কোনো ইনভলভমেন্টই নেই, সেই জন্য ওর কাজ ও ইন্ডিপেন্ডেন্টলি করবে। দ্যাট ইজ ওয়াই সব থেকে বেশি হাইপোগ্লাইসেমিয়া করার ক্যাপাসিটি হচ্ছে ইনসুলিন ডাইরেক্টলি। তাই যে পেশেন্টকে ইনসুলিন দিচ্ছিস সেই পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স খুব বেশি। এরকম পেশেন্টকে যদি propranolol দিস, propranolol is a non-selective beta blocker, all beta receptors are blocked। তাহলে সব বিটা রিসেপ্টর যদি ব্লক থাকে, প্যালপিটেশন, সোয়েটিং, হাঙ্গার, এগুলো সব বিটা রিসেপ্টরের মাধ্যমে হয়, এই সব সিমটমস ব্লক হয়ে যাবে। পেশেন্ট উইল নট গেট দ্য সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া প্রপারলি, আর কিছু খাবে না, ঘুরতে থাকবে, কাজ করতে থাকবে। এরপর কি হবে? এরপরে ডাইরেক্টলি নিউরোলজিক্যাল সিস্টেম গেটস ইনভলভ, দ্য ব্রেন এন্ড সিএনএস গেটস ইনভলভ, এটা ক্লাউডিং অফ ভিশন, কনফিউশন পড়ে যাবে। তখন ব্রেন কনফিউশনের জন্য খাওয়ার বুদ্ধিটা তখন আর আসবে না, অজ্ঞান হয়ে পড়ে যাবে। ভাগ্য ভালো হলে কেউ বুঝে কিছু মুখে ফুঁকে দেবে, ভাগ্য ভালো না হলে হাইপোগ্লাইসেমিয়া মরে যাবে। তাই জন্য প্রোপ্রানোলল এরকম একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার, যে শরীরের সমস্ত বিটা রিসেপ্টরসকে ব্লক করে দিচ্ছে, আমরা কিন্তু অ্যাভয়েড করব, পার্টিকুলারলি আ পেশেন্ট হু ইজ অন ইনসুলিন। কেন? কারণ এই যে কম্পেনসেটরি কিছুটা গ্লুকোজ বাড়ানোর অ্যাকশন ব্লকড, আর তার থেকেও বেশি হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস আর বিং মাস্কড। ঠিক আছে? দ্যাটস ওয়াই অ্যাভয়েড propranolol ইন আ পেশেন্ট গেটিং ইনসুলিন। এটা খুব ইম্পর্টেন্ট।
এইবারে দেখ বিটা ব্লকারের অনেক ইম্পর্টেন্ট ইন্ডিকেশনস আছে। হার্ট ফেলিয়ার, করোনারি আর্টারি ডিজিজ, বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজ লিডিং টু ক্রনিক করোনারি সিমটমস, এদের ক্ষেত্রে বিটা ব্লকার ইজ আ ড্রাগ দ্যাট ইউ নিড টু গিভ। তাই জন্য পেশেন্টস হু আর অন ইনসুলিন, এগুলো কি অ্যাডভান্স ডায়াবেটিক পেশেন্ট তো জেনারেলি, এদের সবারই কার্ডিওলজিক্যাল প্রবলেম মানে করোনারি আর্টারি ডিজিজ বেশিরভাগেরই থাকে। তাই বিটা ব্লকার দেবো না বললে হবে না, বিটা ব্লকার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। সো উই গিভ কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার্স। এটা যদি কেউ বলে বিটা ব্লকার দেবো না, তাহলে বিটা ব্লকার অনেক বেনিফিট আছে এইসব পেশেন্টদের লাইফ প্রলং, বিশেষ করে যদি করোনারি ডিজিজ এবং হার্ট ফেলিয়ার থাকে। স্টাডিজ হ্যাভ ডেমনস্ট্রেটেড এদের প্রলংগেশন অফ লাইফ করতে বিটা ব্লকার ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। প্রলংগেশন অফ লাইফ, ঠিক আছে, অনেক দিন তুলনামূলক বেশি দিন বাঁচে বিটা ব্লকারের জন্য, লং টার্ম এফেক্ট হয় বিটা ব্লকার। সো বিটা ব্লকার হ্যাজ টু বি গিভেন, উই গিভ কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার্স। যেরকম বলতে পারিস কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার্স কারা? হ্যাঁ, অ্যাটেনোলল। আচ্ছা ঠিক আছে, বলতে পারিস অ্যাটেনোলল, বাট রিমেম্বার সব, হ্যাঁ নেভিবোলল বলতে পারিস। চারটে জিনিস মনে রাখবি, চারটে বিটা ব্লকার মনে রাখবি যেগুলো কার্ডিও সিলেক্টিভ তো বটেই, বাট দে আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিয়ার। চারটে বিটা ব্লকার আছে যেগুলোর ডেমনস্ট্রেটেড এফিকেসি ইন লং টার্ম স্টাডিজ: মেটোপ্রোলল, নেভিবোলল, বিসোপ্রোলল অ্যান্ড কার্ভেডিলল। এর মধ্যে একটা দুটো বললে ভালো হয়। এবার কার্ভেডিললের এবার একটা গল্প আছে, কার্ভেডিলল আবার আলফা ব্লকারও, তাই মেটোপ্রোলল, বিসোপ্রোলল, নেভিবোলল এই তিনটের মধ্যেই বলবি, বিশেষ করে মেটোপ্রোলল, বিসোপ্রোলল এইগুলো দিলে, এগুলো কিন্তু দিতে হয়, ঠিক আছে, মনে থাকবে। আর এইখানে আরেকটা অদ্ভুত কথা লেখা আছে, এটা খুব বেশি হয় না বাট হতে পারে, পসিবিলিটি অফ হাই ব্লাড প্রেশার। মানে কি হয়, বিটা রিসেপ্টরস গুলো ব্লকড, একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, a patient is suffering from hypoglycemia, the entire adrenergic system is stimulated, at a compensatory mechanism of the body, the entire adrenergic system is stimulated, both alpha and beta receptors are stimulated. In that condition, if all beta receptors are blocked, because of activity only on the alpha receptors, blood pressure may rise. Beta alpha দুটো হলে বিটা কিছুটা ব্লাড প্রেশার কমায়, বিটা 2 যেগুলো মাসলসে আছে, সেই ক্যালে বলেছিলাম, এটা হিউম্যান বডিতেও হয়। কিন্তু বিটা সব ব্লক হলে আনঅপোজড আলফা অ্যাকশনের জন্য এরকম হাইপোগ্লাইসেমিয়ার সাথে ব্লাড প্রেশারও রাইজ করে যেতে পারে, ঠিক আছে। এটা হতে পারে, প্রোপ্রানোলল যদি ভালো ডোজে দেওয়া থাকে হতে পারে, ইম্পসিবল নয়। ভেরাপামিল আর প্রোপ্রানোলল, ভেরাপামিল কি জানিস? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। কিন্তু ভেরাপামিল আর ডিলটিয়াজেম এই দুটোর ইম্পর্টেন্স কি? এরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দে ব্লক কার্ডিয়াক কন্ডাকশন, এসএ নোড এভি নোড অ্যাক্টিভিটি। কিন্তু অ্যামলোডিপিন, নিফেডিপিন, সিলিডিপিন, ডাইহাইড্রোপাইরিডিনস যারা, এরা কিন্তু কার্ডিয়াক কন্ডাকশন ব্লক করে না। কিন্তু আগের গুলো ভেরাপামিল, ডিলটিয়াজেম, এরা কিন্তু কার্ডিয়াক কন্ডাকশন ব্লক করে, মানে ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস ইন হার্ট দে ব্লক এট দ্য এসএ নোড এন্ড এভি নোড লেভেল, ঠিক আছে। হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস পাস করে জানিস? বল। আমি মনে হয় তুই জানিস না, বল। হার্টে ইলেকট্রিক্যাল ইম্পালস পাস করে, কোথা থেকে কোথায় পাস করে বল? কোথা থেকে স্টার্ট হয় ইলেকট্রিক্যাল ইম্পালস? হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসের পাথওয়েটা কি বল? এসে থেকে, এসে থেকে এভিতে এসে বন্ধ হয়ে যায়? মাইক ধরে বল, এসে থেকে এভি, তারপরে ভয়ের কি আছে বল? এগুলো খুব অস্বাভাবিক না, পড়েছিস তখন একটা জিনিস হিসেবে পড়েছিস, কোশ্চেন আনসার হিসেবে পড়েছিস, জিনিসগুলো মাথায় রেজিস্টারই হয়নি, পরে হয়ে যাবে, চিন্তা নেই। যখন পেশেন্ট দেখবি, ওষুধ লিখবি, সবই মাথায় ঢুকে যাবে, মেডিসিন আছে, এসে অনেক পড়ে আছে। দুঃখ পাওয়ারও কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই, একটু চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ,
মানে এই ইলেকট্রিক্যাল ইম্পালস পাস না করলে হার্ট কন্ডাক্ট করবে না, জানিস তো? দিস ইজ আ কেস ওয়্যার ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু মেকানিক্যাল এনার্জি, তাই তো? ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশন হয় হার্টে, তার জন্য হার্ট কন্ট্রাক্ট করে, ঠিক আছে? তো ভেরাপামিল, this calcium channel blocker blocks this electrical impulse at the level of SA node and AV node. আর propranolol কি করে হার্টের কন্ডাকশন কে? বলতে পারি বিটা ব্লকাররা কি করে হার্টের কন্ডাকশন কে? কমায়। কোন লেভেলে কমায়? ওই একই ব্যাপার, SA node AV node লেভেলে কমায়। তাহলে verapamil and propranolol both block cardiac conduction at SA node AV node level. So if they are used together, what can happen? Severe হাইপোটেনশনে কেন যাচ্ছিস? আমরা তো হার্টে আছি এই মুহূর্তে। হার্ট ফেলিয়ার ঠিক আছে, পিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, ইলেকট্রিক্যাল ইম্পালস দুজনে ব্লক করে দিচ্ছে। That can result into severe bradycardia and heart block and finally cardiac arrest. সেই জন্য this combination should not be used, ঠিক আছে? আর এখানে both pharmacokinetic and pharmacodynamic drug interaction হয়। কেন? কারণ এই যে বল এই যে দুজনে একসাথে ইউজ করলে কার্ডিয়াক কন্ডাকশন ব্লক হয়ে যাচ্ছে। ইট ইজ হোয়াট কাইন্ড অফ ড্রাগ ইন্টারাকশন? ফার্মাকো হোয়াট কাইন্ড অফ ড্রাগ ইন্টারাকশন? তমজিৎ বল, ও পারবে। ভেরি গুড, তুই উত্তর দিচ্ছিস না কেন? ভেরি গুড, ফার্মাকোডাইনামিক। কেন ফার্মাকোডাইনামিক? কেন ফার্মাকোডাইনামিক? দুটো ড্রাগের মেকানিজম অ্যাকশনের জন্য এটা হচ্ছে অ্যাডিটিভ অ্যাকশন হিসেবে, ঠিক আছে? আচ্ছা, বাট ওখানে একটা ফার্মাকোকাইনেটিক ইন্টারঅ্যাকশনও হয়, ঠিক আছে, এক্সট্রা। যেরকম ওয়ারফেরিন আর অ্যাসপিরিনে বোথ ফার্মাকোডাইনামিক এন্ড ফার্মাকোকাইনেটিক ইন্টারঅ্যাকশন হয়, এখানেও ফার্মাকোডাইনামিক আর ফার্মাকোকাইনেটিক ইন্টারঅ্যাকশন হয়। কি হয়? ভেরাপামিল inhibits hepatic metabolism of propranolol. Propranolol is metabolized in the liver. Verapamil inhibits metabolism of propranolol. তার দুটো একসাথে দিলে যে প্রোপ্রানোলের ডোজটা দিচ্ছিস তার থেকে প্রোপ্রানোল লেভেল হাইয়ার হয়ে যায় এফেক্টিভলি। তার মানে আরো বেশি অ্যাকশন দুটোর একসাথে। সো মোর চান্স অফ কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট। Rifampicin and OCP. Rifampicin কি? বল সুতি বল, রিফাম্পেসিন কি? ভেরি গুড, একটু জোর দিয়ে বলতো ভালো করে, মাইক্রোফোন ধরে। রিফাম্পেসিন কি করে? কেন এক্সপ্লেন কর। Rifampicin and OCP drug interaction, ও বললো রেজাল্ট ইজ rifampicin causes failure of OCP. Why? Rifampicin কি লিভারে কোনো এনজাইমে কিছু কাজ করে? আমাদের বডির মেটাবলিজমের ইম্পর্টেন্ট এনজাইম কি? সাইটোক্রোম P450 লিভারে, এবং এই এনজাইম ইট ইজ ওয়ান অফ দ্য মাইক্রোসোমাল এনজাইমস। লিভারে ড্রাগ মেটাবলিজম ইজ ডান বাই মাইক্রোসোমাল এনজাইমস, এনজাইমস ইন দ্য মাইক্রোসোমস in the cell, hepatic cells, ঠিক আছে? Organelle microsomes in the hepatic cells contain all these enzymes that cause drug metabolism. Microsomal enzymes. There are some drugs that typically stimulate the activity of these enzymes, and there are some drugs that inhibit the activity of these enzymes. The rifampicin is a activator or inhibitor? ভেবে বল। OCP failure কেন হয়? কিসের জন্য OCP ফেলিওর হয়? OCP নষ্ট হয়ে যায় তো। OCP নষ্ট কেন হয়ে যায়? কি হলে নষ্ট হবে? মেটাবলিজম বেশি হলেই তো নষ্ট হবে। তাহলে রিফাম্পিসিন ইজ আ হেপাটিক এনজাইম কি? ইন্ডিউসার, হেপাটিক এনজাইম ইন্ডিউসার রিফাম্পিসিন।
তাহলে রিফাম্পিসিন ড্রাগ মেটাবলিজম ইন জেনারেল বাড়িয়ে দেয়, because it stimulates, it induces the enzymes, increases the action of the enzymes. What is OCP? বল, what is OCP? তুই বলছিস বল, OCP তে কি থাকে? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কি থাকে? and estrogen, progesterone, estrogen. হ্যাঁ, OCP এর মধ্যে কি কি থাকে? A variety of combinations can be present. Norethindrone is one of the estrogens that is present. ঠিক আছে? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এর এখন আসছি না আমরা, এটা আমরা ওসিপি অ্যাজ আ ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলছি। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এর ডোজ আলাদা, ইন্ডিকেশনস আলাদা। সাধারণত ওসিপি এখন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ হয় না, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ হয় হচ্ছে লিভোনর্জেস্ট্রল, ম্যাক্সিমাম এখন ইউজ হয়। কি তোকে ওর ব্যাপারে আমি পরে আলাদা করে বলে দেবো, তোর ইন্টারেস্টটাই বুঝতে পারছি, এমার্জেন্সি আমি পরে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোথায় কি পাবি না পাবি। আচ্ছা তারপরে এইবার, আচ্ছা ঠিক আছে, তাহলে ওসিপি, তাহলে কি বলছিস, শেষ করে নে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, ঠিক আছে। এবার ইস্ট্রোজেন শোন, ওসিপি তে হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, দে অ্যাক্ট অ্যাজ অ্যান ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে। মাসে 21 দিন নিতে হয়, 7 দিন বন্ধ থাকে, এই সাইকেল কন্টিনিউয়াসলি মেনটেন করলে ইটস আ ভেরি প্রবাবলি দ্য মোস্ট এফিকেশিয়াস contraceptive agent. Failure rate is very very low if taken properly. একদম 21 দিনে যেরকম সময় খাওয়ার কথা, উল্টো পাল্টা কোনো ওষুধের সাথে না খেলে, তাহলে it's very efficacious. But if an enzyme inducer is taken, because estrogen progesterone undergoes metabolism, ঠিক আছে, তাহলে একটা এনজাইম ইন্ডিউসার যদি থাকে বডিতে, রেগুলার কেউ রিফাম্পেসিন খাচ্ছে, ঠিক আছে, এই রিফাম্পেসিন রেগুলার যদি খায় তাহলে এনজাইম স্টিমুলেট করে ইস্ট্রোজেন প্রজেস্টেরনকে ডিস্ট্রয় করে দেয়। প্রপার ডোজে খাওয়া হচ্ছে তো মেটাবলাইজ হয়ে যাচ্ছে, ফলে কন্ট্রাসেপটিভ ফেলিওর হয়ে যায়। সেই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা টিবি পেশেন্ট, সে ওসিপি খায়, তার যদি এই জায়গাটা কারেক্ট না করা হয়, টিবির মধ্যে প্রেগন্যান্সি চলে আসবে, আসবেই, ঠিক আছে, মানে আসবেই বলতে পারি না, আসার চান্স খুব বেশি। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন দে, ঠিক আছে। And what type of an interaction is this? This is again a pharmacokinetic interaction. কারণ কি, তমোজিৎ কোন লেভেলে ডিস্টার্ব করছে? ড্রাগ, এটা কোন লেভেলে ডিস্টার্ব করছে? ড্রাগ মেটাবলিজম, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এলিমিনেশন। তাহলে ড্রাগ মেটাবলিজম লেভেলে ডিস্টার্ব করছে, সো ইটস আ ফার্মাকোকাইনেটিক ড্রাগ ইন্টারঅ্যাকশন। ফেলিয়ার অফ কন্ট্রাসেপশন ছাড়াও এখানে দেখ বলছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস লাইক ব্রেকথ্রু ব্লিডিং, স্পটিং। এটা আমি বলি একটু, ওসিপি মানেই কিন্তু অ্যান্টি কন্ট্রাসেপটিভ নয়। ওসিপি ইজ অলসো ইউজড ফর আদার ইন্ডিকেশনস লাইক ইরেগুলার পিরিয়ডস, পেইনফুল পিরিয়ডস ইন পিসিওডি পেশেন্টস, ঠিক আছে। সাইকেল রেগুলারাইজ করার জন্য অনেক সময় ওসিপি কয়েক মাস, বিশেষ করে ক্লাসিক্যালি 3 মান্থসের জন্য দেওয়া হয়, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি হয়, এদের ওসিপি রেগুলার খেলে সাইকেলটা রেগুলার থাকে, যে সময় বন্ধ হয় ঠিক সে সময় একটা ব্লিডিং হয়। এইবার রিফাম্পেসিনের সঙ্গে খেলে কি হবে, হুটহাট করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল ফল করে যাবে, হুটহাট করে ব্লিডিং হয়ে যাবে। সাইকেল রেগুলারাইজ করার জন্য যাকে দেওয়া হয়েছে, নট ফর কন্ট্রাসেপশন বাট ফর সাইকেল রেগুলারাইজেশন, তার ক্ষেত্রে হুট করে ব্রেক থ্রু ব্লিডিং হবে। মানে এই যে ওসিপি লেভেল যখন বডিতে ফল করে, সেই সময়টা যে ব্লিডিংটা হয় এটাকে ব্রেক থ্রু ব্লিডিং বলে, হুটহাট করে ব্রেক থ্রু ব্লিডিং হবে। স্পটিং ইজ অলসো দ্যাট থিং, অল্প ব্রেক থ্রু ব্লিডিং হলে স্পটিং বলা হয়, ঠিক আছে। সো not only for contraception but if OCP is being taken for other purposes, when you combine with rifampicin you have to be careful. লাস্ট হচ্ছে ট্রামাডল আর সিটালোপ্রাম। পারবি, ট্রামাডল কি জানিস? ট্রামাডল কি? হ্যাঁ 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 হ্যাঁ, কি সিনথেটিক বল? অ্যালকোহল না, ওপিয়েড, 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 ইটস অ্যান অ্যাটিপিক্যাল ওপিয়েড। বল আলমগীর, ও শার্দুল, আমি সব নাম গুলিয়ে ফেলছি। আজিজ বল, বল বল, ওপিয়েড না, একটু বল না কি, ট্রামাডল কি?
ট্রামাডল কি? synthetic opioids. সিনথেটিক ওপিয়েট। এসিটা কি বন্ধ করে দিয়েছিস না বন্ধ হয়ে গেল? ঠান্ডা লাগছে, তার মানে ঠান্ডা পড়ছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এইবারে কি বলছিলাম, হ্যাঁ, ট্রামাডল কিভাবে কাজ করে বলতে পারিস? or what let me be more specific about the question, যে what changes in neurotransmitter level do tramadol cause? বলতে পারবি সোমদীপ? what changes in neurotransmitter level does tramadol cause and how? তমজিৎ পারবি? হ্যাঁ, এই ছেলেটা তো বিশাল পড়ছে। হ্যাঁ, ওকে ক্ল্যাপ ফ্ল্যাপ দে, ও যা সব বলে দিচ্ছে, বিশাল পড়ছে। আচ্ছা আচ্ছা, ঠিক ক্যাপ ভেঙে দিলি? চলছে তো? দেখি বল, দেখি হ্যালো বল দেখি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি ট্রামাডল কি করে? কি নিউরোট্রান্সমিটার বাড়ায় বললি? সেরোটোনিন। কি করে? সেরোটোনিন ছাড়া আরো আরেকটা বাড়ায়, কোনটা বলতে পারবি? সেরোটোনিনের আশেপাশে কি নাম আসে মুখে? নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, ট্রামাডল সাইন্যাপসে সেরোটোনিন লেভেল বাড়ায় আর নর অ্যাড্রেনালিনও বাড়ায়। কিভাবে বাড়ায়? রিঅ্যাপটেক ইনহিবিট করে আর ইনক্রিজড রিলিজও করে। ঠিক আছে, ইনক্রিজ রিলিজ অফ সেরোটোনিন অ্যান্ড ইনহিবিশন অফ রিঅ্যাপটেক অফ সেরোটোনিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন। এইভাবে ট্রামাডল ইন দ্য সাইন্যাপস in the nervous system increases the level of serotonin and noradrenaline. ঠিক আছে, এইবারে তুই আরেকটা ড্রাগ কি বললাম, সিটালোপ্রাম। হোয়াট ইজ সিটালোপ্রাম? বল, হোয়াট ইজ সিটালোপ্রাম? ভেরি গুড, আবার ক্ল্যাপ। এসএসআরআই কি করে? এসএসআরআই ফুল ফর্ম কি? সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। একেও ক্ল্যাপ দে, নইলে বলে শুধু ছেলের নামে ক্ল্যাপ করছে। দে মাইক্রোফোনটা দে। দাঁড়া, তুই বল, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এই নামটা থেকে বল, এ সাইন্যাপসে সেরোটোনিন লেভেল কি করে? বসে বল। সাইন্যাপসে সেরোটোনিন লেভেল কেন? সিলেক্টিভলি সেরোটোনিন রিঅ্যাপটেক হতে দিচ্ছে না। সো as a result, in synapse, what happens to serotonin level? Increase. Too much of serotonin in the synapse can lead to a very dangerous situation. ঠিক আছে, very dangerous situation called serotonin syndrome. আমি আমার চোখের সামনে একটা পেশেন্টকে মরতে দেখেছি সেরোটোনিন সিনড্রোমে। ঠিক আছে, very dangerous situation. না, আমি মারিনি, মরতে দেখেছি, আমার কিছু করার ছিল না, আমি তাকে ওষুধও দিইনি। আমি ওই নার্সিং হোমে মেডিসিনের রেজিস্টার ছিলাম, তো সাইকিয়াট্রির পেশেন্ট মেডিসিনের আন্ডারে ভর্তি হয়েছিল জ্বর ফন নিয়ে। ও 10টা 15টা বোধহয় অ্যান্টিসাইকোটিক খেত। ও মানে বয়স্ক পেশেন্ট, কি জন্য খেত ভগবান জানে। জ্বর নিয়ে এসছিল, হঠাৎ করে রাতের দিকে বোধহয় সিস্টার ওই 10টা 15টার মধ্যে আমার মনে হয় 4-5টা এক্সট্রা খাইয়ে দিয়েছে, মানে ডাবল খাইয়ে দিয়েছে। হঠাৎ করে প্রচন্ড জ্বর বেড়ে গেছে, 104-105 জ্বর, প্যারাসিটামলে কমছে না, যাকে বলে হাইপারথার্মিয়া হয়ে গেছে, বরফ টরফ দিয়ে কমানো যাচ্ছে না, পুরো শক্ত রিজিড বডি একদম। ঠিক আছে, শক্ত রিজিড বডি, সোয়েটিং হচ্ছে। তারপর সেই অবস্থায় তারপর বাড়ির লোককে ডাকা হলো, বুঝতে তো পারছি না কি হয়েছে, কেউই বুঝতে পারছে না। বাড়ির লোককে ডাকা হলো, ডেকে পেশেন্ট না দেখিয়ে একটা খাতা দিয়ে বলা হলো এখানে লিখে দিন যে পেশেন্টের কিছু হলে হসপিটাল দায়ী নয়। বাড়ির লোক বলছে আমরা লিখবো না, আমার পেশেন্টের কি হয়েছে? বলছে পেশেন্ট খারাপ আছে কিন্তু এটা লিখে দিন আগে। যাই হোক, তারপর সে লেখেনি। আলটিমেটলি পেশেন্টটা তারপরে সাইকিয়াট্রিস্টকে ডাকা হলো, সাইকিয়াট্রিস্ট এসে সব দেখে টেকে মেডিসিন কার্ড দেখে বললো যে এক্সট্রা ওষুধ দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে সেরোটোনিন সিনড্রোম হয়ে গেছে। ঠিক আছে, ড্রাগ অফ চয়েস টু ট্রিট সেরোটোনিন সিনড্রোম হচ্ছে বেনজোডায়াজিপিন।
ওই লোরাজিপাম, ডায়াজিপাম এরা। তো ওটা দিলে ওই কনভালশন হয়, ওই পেশেন্টের লাস্টে কনভালশনও শুরু হয়ে গেছিল। তো আলটিমেটলি ওকে তারপর আইসিইউতে নামানো হলো, এবং ও একটা বয়স্ক পেশেন্ট, এমনি একটা ইনফেকশন নিয়ে এসেছিল, ফিভার ছিল, এলআরটিআই ছিল, তারপরে সেরোটোনিন সিনড্রোম হলে কি আর বাঁচে, সেদিন রাতেই আইসিইউতে নেমে তারপরে মারা গেছে। ওটা সিস্টারের একটু ভুল ছিল, 3-4টে ওষুধ ভুলভাল মানে বেশি দিয়ে দিয়েছিল। একবার একজন দিয়ে গেছে, শিফট চেঞ্জ হয়েছে, ওদের হ্যান্ড ওভারে দাগ দেয়নি, মুখে বলে গেছে, এরকম কিছু হয়েছে, সে আবার ওগুলো খাইয়ে দিয়েছে। 8টার ওষুধ 2বার পড়ে গেছে, 8টার ওষুধ 2বার পড়ে গিয়ে 10টা এই অবস্থা হয়েছে। ঠিক আছে, co-administration, দেখ co-administration produces serotonin syndrome manifested as agitation, restless। একটা জিনিস মনে রাখিস, একটা সারাদিনে একবার ট্রামাডল দিলি আর একবার সিটালোপ্রাম দিলি, যদি সিটালোপ্রাম এখন ইউজ হয় না, এসিটালোপ্রাম ইউজ করি আমরা, তার সাইড এফেক্ট অনেক কম হয়, বাট স্টিল ট্রামাডল আর এসিটালোপ্রাম দিনে একবার এসিটালোপ্রাম আর হয়তো একবার কি 2বার ট্রামাডল দিলি, সেরোটোনিন সিনড্রোম হবে না। এগুলো তখনই হয় যখন ট্রিমেন্ডাস কো-অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যায়। যেরকম একটা এক্সাম্পল তোদের বললাম, মানে বোধহয় প্রায় 10টার ধারে কাছে, একটু কম বা বেশি অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট মিলিয়ে মিশিয়ে খায়, এবং তার সাথে তোর 8টার ওষুধগুলো ডাবল পড়ে গেছিল, তার ফলে হয়েছিল। এটা ভাবিস না যে ট্রামাডল 2টো খাচ্ছিস আর এসিটালোপ্রাম দিলি মানে সে সেরোটোনিন সিনড্রোম হয়ে আসবে। অত সহজে আমাদের বডিতে কিন্তু ড্রাগ ইন্টারঅ্যাকশন হয় না। অত সহজে হলে আমরা মানুষ হিসেবে এতদিন বাঁচতাম না। আমাদের মানে যথেষ্ট বাঁচার ক্যাপাসিটি দিয়েই পাঠানো হয়েছে, নইলে আমরা সার্ভাইভ করতাম না। করতাম কি, আমরা অনেক ঝড় ঝাপটা পেরিয়ে সার্ভাইভ করে আছি, ওষুধের সাইড এফেক্টে আমরা মরতাম না অত সহজে। ঠিক বলছি? হ্যাঁ, তুই একমত হলি? আচ্ছা ঠিক আছে, তো কেন মরতাম না বলতো? এইটা কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই যে এত ড্রাগ ইন্টারাকশন, প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ওষুধের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, সত্যি যদি প্র্যাকটিক্যালি এত সিভিয়ার ইন্টারাকশন হতো, আমি বলছি ইনসুলিন আর প্রোপ্রানোলল, মায়াজিব যেন একজনকে ইনসুলিন আর প্রোপ্রানোলল দিলাম, আসে পরের দিন হাইপো হয়ে মরে গেল, এগুলো তো হয় না। হয় না কারণ আমাদের বডিতে এত কাউন্টার রেগুলেটরি মেকানিজমস আছে। ড্রাগ ইন্টারাকশন যখন হয়, যেটা ইন্টারাকশন করছে, আমাদের বডি মেটাবলিজম বাড়িয়ে ডিস্টার্বিং মলিকিউলগুলোকে সরিয়ে দেয়, লেভেল কমিয়ে দেয়। বডি ট্রাইস টু সার্ভাইভ, অ্যাডাপ্টেশন, মানে বডি বাঁচার শেষ অবধি চেষ্টা করে। ঠিক আছে, সুতরাং ড্রাগ ইন্টারাকশন হলে তাহলে একটা আমাদের পিজি এন্ট্রান্সের কোচিং হতো, ওখানে কেরালা থেকে একজন পড়াতে এসেছিলেন, খুব ভালো টিচার, ডক্টর সুরেশ জি না কি নাম ছিল। উনি ড্রাগ ইন্টারাকশন একটা ছোট্ট টপিক ছিল, এমসিকিউ আসে ওখান থেকে। তারপরে উনি ওইটা বলেছিলেন, একটা স্লাইড দেখিয়ে, যে ড্রাগ ইন্টারাকশন ক্লিনিক, হ্যাভ ইউ এভার সিন ইন আ হসপিটাল, এমার্জেন্সির পাশে ড্রাগ ইন্টারাকশন ক্লিনিক, যে পেশেন্ট সব ট্রলি করে করে ঢুকছে, কি হয়েছে না ড্রাগ ইন্টারাকশন হয়ে গেছে। এটা হয় না, বিকজ টু বি ভেরি প্র্যাকটিক্যাল, এইসব যে ড্রাগ ইন্টারাকশন গুলো পড়লি, বডি ক্যান ম্যানেজ। ঠিক আছে, বডি ক্যান ম্যানেজ। যখন ব্যাপারটা এক্সেসিভ হয়ে যায়, ডাইসালফিরাম খাচ্ছে, একটু অ্যালকোহল খেয়ে নিল, হালকা কষ্ট হলো, বডি উইল ম্যানেজ, এদিক ওদিক করে বডি বার করে নিয়ে আসে। এবার বোতল ছাটিয়ে দিলে তো হবেই। ঠিক আছে, তো এই ব্যাপারটারও মাথায় থাকে। ড্রাগ ইন্টারাকশনস গুলো কিন্তু যখন সিভিয়ার হয়ে যায়, বেশি বেশি ইন্টারাকশন হয়ে যায়, 2টো ইন্টারাক্টিং মলিকিউল একসাথে অনেক চলে গেল, তখনই প্রবলেমটা করে। ওই একবার ট্রামাজ্যাক খেলাম, একবার স্টেলোপ্রাম খেলাম, ভাবার কোনো কারণ নেই সেরোটোনিন সিনড্রোমে ফিরে আসবো। হয়তো হালকা সিমটম আসবে, বাট ইউ উইল গেট আউট, কোনো অসুবিধা হবে না। যেমন co-administration produces serotonin syndrome manifested as agitation, restlessness, rigidity, hyperthermia, delirium, পাগলামো শুরু করে, চেঁচামেচি, sweating, muscle twitching হয়, muscle cramps হয়, followed by convulsion। ঠিক ওই পেশেন্টটার যেরকম হচ্ছিল, পেশেন্টটা হঠাৎ করে অ্যাজিটেটেড হয়ে গেল, চেঁচামেচি শুরু করলো, হাত পা শক্ত হয়ে গেল, সোয়েটিং হতে শুরু করলো, লাস্টে সিজার হলো। ঠিক ওইরকম হয়েছিল। আচ্ছা, so co-administration of two drugs should be avoided. Bupropion হচ্ছে আরেকটা ওই analgesic agent that acts like that has similar efficacy like tramadol, but it does not increase noradrenaline 5-HT level like it. So bupropion can be used in place of
sorry, কি বললাম, bupropion is a antidepressant agent like citalopram, but it does not increase serotonin level. So bupropion can be used in place of citalopram, and in case of tramadol we can use NSAIDs, কারণ NSAIDs তো 5-HT serotonin এর কোনো ডিফারেন্স করে না লেভেলে, ও অন্য পাথওয়েতে কাজ করে, ঠিক আছে। তো এইভাবে একটা ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে, ঠিক আছে। এর মধ্যে এই 16টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে, আসতে পারে, দেখছি রাখার চেষ্টা করবো এই 16টার মধ্যে একটা, তাহলে সুবিধাই হবে, একটা কোশ্চেন পেয়ে যাবি, তো ভালো করে পড়ে আসবি 16টা। হ্যাঁ, পিপিটি যেরকম এসছে ঠিক একটা টেবিলে, এখানে হয়তো ধর একটা ওসিপি দেওয়া হলো, কথা বলছি, একটা ওসিপির পাতা দেওয়া হলো, একটা রিফাম্পিসিনের পাতা দেওয়া হলো, আইডেন্টিফাই দ্য টু ড্রাগস, কি ফর্মুলা তোর ডোসেজ ফর্ম আছে, ট্যাবলেট দুটোই হবে, হাউ উইল দে ইন্টারঅ্যাক্ট ইফ গিভেন টুগেদার, এইরকম ভাবে, ঠিক আছে। এরকম ভাবে তো আসে, একটা অঙ্ক তো থাকবে, একটা দুটো অঙ্ক থাকবে, এইসব গ্রাফ থাকবে, হ্যাঁ, যেভাবে পরীক্ষা হচ্ছে 6টা টেবিল। কি টেবিল, স্লাইড না, এইবার তোদের টেবিল, এমবি তো টেবিল, এবারও টেবিল, মানে তোরা 6টা পর বসার জায়গা থাকবে, 6টা বসার জায়গায় একটা করে কোয়েশ্চেন পেস্ট করা থাকবে, সব বসলি 5 মিনিট বা 7 মিনিট যে টাইমটা থাকবে, হলো, বেল বাজলো, ফার্স্ট জন সেকেন্ডটায় চলে গেল, লাস্ট জন ফার্স্টটায় চলে আসলো, এইভাবে রোটেট করে করে, ঠিক আছে। স্লাইড দিয়ে হবে না, টেবিলে হবে, মানে তুই যখন একটা কোশ্চেন লিখবি তোর পাশের জন্য অন্য কোশ্চেন লিখবে, সেইটা মাথায় রাখিস, এটা সম্মিলিত হবে, একটা কোশ্চেন 6 জনে লেখা হবে না, সেটাই জন্যই এই সিস্টেম। এবার অসুবিধা নেই, তুই তোর কোশ্চেন লিখে, ও কোশ্চেন লিখে যখন চেঞ্জ করলি, যেটুকু পারলি না আলোচনা করে নিলি, বা আগের জন যখন লিখে গেছে, ঠিক আছে, আগের জন লিখে যখন উঠছে তুই জিজ্ঞেস করে নিলি কি হবে সেই, ঠিক আছে, পেছন থেকে একজন একটু চেঁচালো, কি করছিস, এইভাবেই হবে, অসুবিধা নেই। গ্রস ইনঅ্যাডিকুয়েট নলেজ না থাকলে ঝামেলায় পড়বি না, এন্ড কোশ্চেনটাই বুঝতে পারছিস না, সিটালোগ্রাম কাকে বলে জানিস না কোনোদিন, ড্রাগ ইন্টারঅ্যাকশন বানালি পড়তে পারছিস না, তাহলে তোকে কেউ হেল্প করতে পারে না, প্র্যাকটিক্যালে কেউ ফেল করবি না, হ্যাঁ, আমার থ্যাঙ্ক দেওয়ার দরকার নেই, এটা করবি না, মানে যদি অন্য কেস না হয়ে যায়, আরজিকরের মতো পরিস্থিতি না হয়, প্র্যাকটিক্যাল এরকম যদি হয় যে না একে ফেল করাতেই হবে, তাহলে আলাদা কথা, কিন্তু আদারওয়াইজ থ্রেড কালচার হলে আলাদা, মানে আদারওয়াইজ প্র্যাকটিক্যালে কেউ ফেল করার ব্যাপার নেই, কারণ এই তো কয়েকটা জিনিসপত্র যেগুলো আছে, ওই আইডেন্টিফিকেশন, ওগুলো থেকে রিলেটেড কোয়েশ্চেন, এক লাইনের আনসার, কয়েকটা অঙ্ক, ওই ঘুরে ঘুরে করতে হয়, পরীক্ষার দিন সবাই মোটামুটি এদিক ওদিক জিজ্ঞেস করবি, প্র্যাকটিক্যালে কোনো অসুবিধা হবে না।